হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ভ্লগ। আমি চান্দিনী, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রায় ধরতে গেলে 1.5-2 মাস হয়েই গেল আমি আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করছি না। হয়তো তোমরা কিছুটা জেনেই গেছো যে কেন আমি ভিডিও দিচ্ছি না। তার কারণ আমি তোমাদের এতদিন ধরে কিছু বলতে পারছি না, কারণ আমি ক্যামেরা অন করার একদমই সাহস পাচ্ছি না বন্ধুরা। আমি 2-একটা শর্টস ছেড়েছিলাম, হয়তো অনেকে দেখেছো, আবার হয়তো অনেকে দেখোনি। তো যারা দেখেছো তারা তো অলরেডি হয়তো বুঝেই গেছো যে আমার লাইফে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর যারা দেখোনি তাদেরই উদ্দেশ্যেই আমি কিছু বলতে এসেছি। জানো তো বন্ধুরা, যেহেতু 1.5-2 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করছি না, কি বলবো আমি ক্যামেরা অন করে আমি কিচ্ছু বুঝতেই পারছি না। কি তোমাদের সাথে শেয়ার করব বা কি করব আমি কিচ্ছু তোমাদের সাথে বলতেই পারছি না, কারণ আমার সেই মানসিকতাটাই নেই। তোমরা আমার সাইডের ফটোটা তো দেখতেই পাচ্ছ যে আমি আজকে কাকে নিয়ে বসেছি আর তোমাদের সাথে কি বলবো। অনেকদিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করব, কিন্তু সেটা আমি করে উঠতে পারছিলাম না বন্ধুরা। কারণ আমি যখনই ক্যামেরা অন করি আমি তখনই আমি ভুলে যাই। আমার একদম ইচ্ছে করে না যে তোমাদের সাথে কিছু কথা বলবো। আমি জানি যে আমার চ্যানেলটাতে অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমি প্রায় 1.5-2 মাস ধরে কন্টিনিউয়াস কোনো ভিডিও দিতে পারছি না, তবুও আমার মানসিকতাটা এতটাই ভেঙে পড়েছে যে আমি আমার চ্যানেলে কিছুই করতে পারছি না। হয়তো হঠাৎ যখন কিছু মনে পড়ে বা আমার মার কথা যখন খুব মনে পড়ে, হয়তো আমি 1-2টা ভিডিও শেয়ার করেছি, কিন্তু কি হয়েছে না হয়েছে কোনোটাই তোমাদের সাথে আমি খুলে সঠিকভাবে বলতে পারিনি। তো অনেকটাই মনে সাহস নিয়ে আজকে বসেছি। যাই হোক, ভেবেছি তোমাদের সাথে সবটা খুলে বলবো। তো তোমরা আমার পাশে থেকো। তোমরা তো এই ফটোটা দেখে বুঝতেই পারছো যে কেন আমি তোমাদেরকে এই ফটোটা দেখাচ্ছি। তো আজ প্রায় 45 দিনের মতো হয়ে গেছে মা আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে বন্ধুরা। সেটা আর কি তোমাদের সাথে কি বলবো। তোমরা তো, আমি তোমাদেরকে 1.5-2 মাস আগে ভিডিওতেও বলেছি, কালী পুজোর লাস্ট তোমাদের সাথে আমি কালী পুজোর ভিডিও শেয়ার করেছিলাম। তারপর আমি আরো 2-3টে ভিডিও শ্যুট করে রেখেছিলাম বন্ধুরা। মার শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। খারাপ ছিল, কালী পুজোর সময়ও মার শরীরটা খারাপ ছিল। তোমরা জানোই মার শরীরের কন্ডিশনটা, মা কতটা ফুলে গেছিল, মার হাঁটতে কষ্ট হতো। কিন্তু মা যে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি সেটা কখনোই ভাবতে পারিনি। হঠাৎ করে যে এত বড় একটা ঝড় নেমে আসবে সেটাও কখনো ভাবতে পারিনি। তোমাদের সাথে কালী পুজোর ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা হয়তো কিছুটা দেখেছো কিনা। আমি যখন রাস্তায় বাতি লাগাচ্ছিলাম তখন কিন্তু আমার বাবা মাকে হাঁটিয়ে হাঁটিয়ে উঠোন থেকে ঘরে নিয়ে যাচ্ছিল। হয়তো অনেকে লক্ষ্য করেছো, হয়তো লক্ষ্য করোনি। তখন অবধি মা ঠিক ছিল, মাকে বাতি লাগিয়েছিল, 14 পুরুষের বাতি যেটা হয় বাবা, তো সেটাকে প্রণাম করতে নিয়ে এসেছিল হাঁটিয়ে হাঁটিয়ে। তারপর আবার হাঁটিয়ে হাঁটিয়ে ঘরে নিয়ে এসেছিল। ভিডিওর পিছনে দেখা গিয়েছে, অনেকে হয়তো লক্ষ্য করেছো। যারা দেখোনি অবশ্যই ভিডিওটা চালিয়ে একবার দেখে নিও। কালী পুজোর দিনও সুস্থ ছিল, তারপর ছট পুজোর দিনও সুস্থ ছিল। আমি ঘাটে অবধি গিয়েছিলাম, সেগুলোর ভিডিও করেছিলাম, কিন্তু কিচ্ছুটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আস্তে আস্তে কালী পুজোর পর থেকে হঠাৎ করেই মা ঠান্ডা লেগে যায়, শরীরটা একটু খারাপ হয়ে যায়। তো বাবা বলল যে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। তো আস্তে আস্তে বাবারও 2-একটা কাজ ছিল, তো বাবা সে কাজগুলো মিটিয়ে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। তো আমার মাসিও এসেছিল মাকে দেখতে। মাসিও কিন্তু তখন অবধি জানতো না বন্ধুরা যে মাকে দেখতে এসে সেটাই মাসির লাস্ট দেখা হয়ে যাবে। আমরা কিচ্ছু বুঝতে পারিনি বন্ধুরা, হঠাৎ করে এরকম হয়ে যাবে যে মা চলে যাবে, আমি কোনোদিনও ভাবিনি। আমি যে এখন তোমাদের সাথে ভিডিও করছি বন্ধুরা, আমারও শরীরটা প্রচন্ড খারাপ। আমাদের একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে। বাবাকে নিয়েও অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, বাবারও শরীরটা সুস্থ নয় বন্ধুরা।
তো আমি তোমাদের আস্তে আস্তে সব কিছুই বলবো ভেবেছি, অনেক কষ্ট করে ভেবে চিনতে, মানে আমি যে তোমাদের সাথে কথা বলছি আমি হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা। আমার শরীর একদম খারাপ, জ্বর সর্দি, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা, তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো। কিন্তু তোমাদের সাথে যদি কিছু শেয়ার না করি তোমরাও কিছু বুঝতে পারবে না আর আমার লাইফে কি হচ্ছে আমার জীবনে। তো কি বলবো, হঠাৎ করে একদিন বাবা তখন ছিল না, মার যখন এই ঘটনাটা ঘটে আগের দিন, মা যেদিন মারা গিয়েছে আর কি, নভেম্বরের 20 তারিখে মা মারা গেছে। তো 19 তারিখে দুপুরবেলা হঠাৎ করেই মার শরীরটা বেশি খারাপ করে ফেলে। তো তখন বাবা বাড়ি ছিল না, বাবা কাজে গেছিল। তো যেহেতু বাবা কাজে গেছে তো বাবাকে সেরকম ভাবে জানানো হয়নি। তো আমরাও বুঝতে পারিনি, হঠাৎ করেই মা বলছে মার মানে শরীরে ব্যথা করছে, কখনো বলছে কোমরে, কখনো বলছে পায়ে, কখনো বলছে হাঁটুতে, তো ছটপট করছে আর কি। তারপর একটু বাদে আবার শুয়ে পড়ে। তো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তো আমাদের একটা নিউট্রিলাইফ গ্যাসের ব্যবস্থা আছে, তো সেই মেশিনটা আমাদের ঘরেই আছে। তো সেটা দিয়ে ওষুধগুলো দিয়ে মাকে আর কি অক্সিজেনে গ্যাস দেওয়া হতো, তো সেটাও দিয়েছি। তারপর বাবার কাজ, যেহেতু বাবা রান্নার কাজ করে, তো বাবার আস্তে আস্তে 12টার মতো বেজে গেছিল। তো আমি আমার মাসির ছেলেকেও জানিয়েছিলাম, তো আমি জানাইনি, মাসি দাদাকে মানে আমার বৌমনিকে বলেছে। তো বৌমনি আবার দাদাকে বলেছে, দাদা আমাকে ফোন করেছে যে মাসির শরীর খারাপ। তো আমি বললাম হ্যাঁ মার হুট করে শরীরটা খারাপ, আমি তো কান্নাকাটি করছি বন্ধুরা। তো দাদা বললো ঠিক আছে আমি আসবো। তো দাদাও এসেছে, দাদাও দেখেছে। তো দেখে টেকে দাদা আবার পরের দিন সকালে চলে গেছে, যেহেতু কাজ আছে হুট করে এসেছিল। বাবারও পরের দিন কাজ আছে, তো বাবা অনেকটাই রাত্রে এসে দেখে, তো সারা রাত ঘুমোতে দেয়নি, শুধু ডেকেছে। আর শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। তো বাবা বলেছে যে ওদিনকার কাজটা করে আর কি, 20 নভেম্বরে বুধবার ছিল দিনটি, তো কাজটা করে বৃহস্পতিবার দিন মাকে বাইরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে গুয়াহাটি। তো আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছিল, দাদাও বলেছে যে রাত্রে আসবে, বুধবার দিন আসবে, বৃহস্পতিবার দিন ভোরবেলায় মাকে নিয়ে বেরিয়ে যাবে ডাক্তার দেখাতে। আর কি বলবো বন্ধুরা, দুর্ভাগ্যবশত সেটাই যে মার লাস্ট দিন হয়ে যাবে আমরা একদম ভাবিনি। আর মা যে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে সেটা কোনোদিন আমি কল্পনা করতে পারিনি বন্ধুরা। অসুস্থ থাকলেও আমার এতটা খারাপ লাগেনি। লাস্টের দিকে তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ারই করতে পারিনি, কি ভিডিও শেয়ার করবো বলো, মার এত অসুস্থ, মা হাঁটতে পারছিল না, মাকে চিরুনি করলে এত এত করে চুল পড়ে যেত, মার মাথার লাস্টে একদমই চুল মানে না বলাই চলে আর কি, এতটা চুল পড়েছে। তো বুধবার দিন 20 নভেম্বর দুপুরবেলাতে বেশি মানে আর কি কষ্ট হচ্ছিল, আর শুধু বলে আমাকে ওঠা, আমাকে ওঠা, উঠিয়ে বসা, একবার করে উঠিয়ে বসাই, একবার করে আবার 5 মিনিট খুব বেশি হলে 10 সেকেন্ড বসে থাকে, তারপর বলে আবার শুয়ে দে। তো আমি সকালে আমি ভাতও খাইয়ে দিয়েছি, দুপুরবেলা সকালেও চা খেয়ে খাইয়ে দিয়েছি, তারপরেও ভাত খাইয়ে দিয়েছি। তো মা কথা বলার মধ্যে এইভাবে যে চলে যাবে আমাকে ফাঁকি দিয়ে, আমি সেটা কখনো ভাবিনি। তারপর লাস্টে সন্ধ্যার দিকে 5টা নাগাদ, হ্যাঁ 5টার পর আমাকে বলে যে মা মা আমাকে কোলে নে। তা আমিও কিন্তু ওই টাইমটুকু বন্ধুরা আমি ভাবিনি যে আমি ওই সময়টা আমি যখন উঠিয়ে দেবো মাকে, আর মা তখনই নাই হয়ে যাবে। তা আমি মাকে এমনি বলছিলাম আর কি, মানে যেহেতু মার অনেকটাই ওজন হয়ে গেছিল, আর আমারও না ওদিন উঠাতে অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু মার তার একদিন আগের থেকেই কোমরের মানে কোনো মানে প্যারালাইজ টাইপের হয়ে গেছিল আর কি, কোমর পায়ে সেরকমভাবে একটা জোর পেত না। তো আমি আরও মাকে বলছিলাম যে মা তুমি আমাকে বলছো কোলে নিতে, আমি কি তোমাকে কোলে নিতে পারবো? তারপর আমি আর আমার মানে ও জামাই মামামের পাপা, তো আমরা দুজন মিলে ধরে বসিয়েছি। তো ওকে ডাকছিল বিশ্বজিৎ বিশ্বজিৎ কি করো, তো এই ঘরে শুয়েছিল বিকেলে, যেহেতু আগের দিন রাত্রে ঠিকঠাক করে কারোই ঘুম হয়নি সেরকম ভাবে।
তারপর ও গিয়ে দুজনে মিলে আমরা ধরে বসেছি। তো আমাকে বলছে আমার মাথাটা কিরকম করছে আর কি, আমার মাথা ঘোরাচ্ছে, মাথা অস্থির করছে। তোমার মাসি আবার মাকে মাথাতে তেলও দিয়ে দিয়েছে। তারপর বলছে যে আমাকে ফ্যান দে, ফ্যান। প্রায় 2-3 মাস থেকে যখন পুরো গরম, ভাদ্র মাসে শ্রাবণ ভাদ্রে যখন এত গরম, তখন থেকে মা আর কি ফ্যানের হাওয়াটা সহ্যই করতে পারতো না, শুধু বলতো ঠান্ডা লাগে। আর ওই দিনটিতে ওই সময়ে বলছে যে আমার গরম লাগছে, আমাকে ফ্যান দে। তো আমরা বারণ করছি যে না মা, ফ্যান দিলে তোমার ঠান্ডা লাগবে। তো বারবার করে বলছে যে না ফ্যান দে, ফ্যান দে। তারপর ফ্যানটা একবার চালু করেছি, তো মামামের পাপা বলছে যে এখন বন্ধ করে দিই মা, তোমার তো ঠান্ডা লাগবে, পরে আবার দিব। তো বলাতে আমার শাশুড়ি মা ফ্যানটা অফ করেছে। তো মা আবার বলে উঠছে যে না না ফ্যানটা দাও, ফ্যান দাও, ফ্যান দাও। তারপর আবার ফ্যান দেওয়া হয়েছে। ফ্যানটা দেওয়াতে মা বসে, মানে বিছানাতে বসে আস্তে আস্তে করে মাথাটাকে এভাবে নোয়াচ্ছে। তো আমি আবার ডেকেওছি মা, ও মা, মা। তখন মা আমাকে হু করে উত্তর দিল বন্ধুরা। তারপর মাথাটা যে নুয়ে এই সাইড দিয়ে লাল পড়লো বসেই। তারপর থেকে আর মার কোনো আওয়াজ আমি পাইনি। আমি ডাকছি মা, ও মা, মা, তবুও মা সাড়া দিল না বন্ধুরা। আমাকে ছেড়ে মা অনেক দূরে চলে গেছে। আর এই জিনিসটা আমি একদম সহ্য করতে পারছি না এখন অব্দি। তো বিকেলের এই 5টার পর থেকে এই টাইমটা বন্ধুরা আমি একদম সহ্য করতে পারি না। কারণ এই টাইমের পর থেকে মার কথা আমার ভীষণ মনে পড়ে, ভীষণ পরিমাণে মনে পড়ে বন্ধুরা। আর আমাকে যখন মাকে ডাকছি, মামামের পাপা আমাকে বলছে চুপ করো, চুপ করো, মা মনে হয় ঘুমিয়েছে। মানে সারাটা দিন ছটপট করছে, তারপর আগের দিন রাত্রেও ঘুমোয়নি। তো মামামের পাপা বলছে যে মা হয়তো ঘুমিয়েছে, বন্ধুরা তুমি ডেকো না, মা হয়তো ঘুমিয়েছে, মার আরাম পেয়েছে আর কি, ফ্যান দেওয়াতে মার আরাম লাগছে, মা ঘুমোক। তারপর কিছু টাইম মাকে ধরেই বসে আছি। তারপর আমি, মামামের পাপার আমার শ্বশুর মশাই, আমরা 3 জনে মিলে মাকে বিছানাতে শুয়ালাম। বাবা দুপুরেও ফোন করেছে, মার কথা জিজ্ঞাসা করেছিল, যেহেতু বাবা কাজে গেছেন, বাবাও লাস্ট দেখার মাকে দেখতে পারেনি। আমি মাকে বলেছি মা বাবাকে বলি, তো মা তখনও বারণ করেছে আর কি, বলছে যে না বাবাকে বলিস না, বাবার তো আজকে প্রচুর লোক, মিনিমাম 500 লোকের রান্না ছিল বন্ধুরা সেদিন। তো মা বলছে বাবার এত লোকের রান্না আছে, বাবাকে বলিস না, বাবা টেনশন করবে। তখন অব্দি আমি বলতে পারিনি। তারপর যখন মাকে বিছানাতে শোয়ালাম, মা কোনো সাড়াই দিচ্ছে না। আমরা 3 জন মিলে মাকে বিছানাতে শুয়েছি, তাও সাড়া দিচ্ছে না। তারপর 2-3 জন ডাক্তারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে পরপর। লাস্ট ডাক্তার এসে বলল যে না, তিনি আর বেঁচে নেই। সেই সময়টা বন্ধুরা আমার এতটা কষ্ট লেগেছে, আমি ওই সময় কোথায় আছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর ওই দিনের পরের ঘটনা আমার কিচ্ছু ঠিকঠাক করে মনে নেই। তারপর বাবাকে তখন অব্দি জানানো হয়নি। পরে মামামের পাপা গেছে, বাবা যেখানে কাজে গিয়েছে আর কি, ভবনে। তো সেই ভবনে গিয়ে মামামের পাপা আর কি বাবাকে বলেছে যে বাবা চলো, মার বেশি শরীরটা খারাপ করেছে। তো বাবা বলছে ঠিক আছে চলো। তো বাবা চলে এসেছে, বাবাকে তখন অব্দি জানানো হয়নি। তারপর বাড়িতে এসে বাবা দেখে মা আর নেই। বাবা মার লাস্ট দেখাটুকু আর দেখতে পারলো না। তো ওই টাইমটুকুতে যে কি সিচুয়েশন ছিল। তারপর দাদাও চলে এসেছিল রাত্রে। অনেকটাই কষ্ট হয়েছে বন্ধুরা। বলতে পারো আমার জীবনে এক মূল্যবান জিনিস আমি একদম হারিয়ে ফেলেছি। যার মাধ্যমে আমি পৃথিবী দেখেছি তাকে আমি হারিয়ে ফেলেছি। তারপর মার কাজ হলো, শ্রাদ্ধের অনুষ্ঠান হয়েছে, আমি ভিডিও করে রেখেছি, কিন্তু আমি যে সেটা এডিট করে তোমাদের সাথে
শেয়ার করব, আমি সেই এডিটটুকুও করতে পারছি না জানো। সেই ভিডিও ক্লিপগুলো যখন আমি দেখি আমার ভিতর ফেটে যায় বন্ধুরা। আমি এডিট করতেই পারি না। আমি প্রতিটা দিন আমি এডিট করার জন্য আমি ভিডিওগুলো বাইর করি, কিন্তু আমি আর ভিডিওগুলো এডিট করতেই পারি না। আর আমি তোমাদের সাথে যে শেয়ার করবো আমার সেই মানসিকতাটাও নেই। মনে হয় আজ করব, কাল করব, আজ ভিডিও দেব, কিন্তু আর হয়ে ওঠে না। আজকে অনেকটাই কষ্ট করে, অনেকটাই ধৈর্য নিয়ে বসেছি যে না, আজকে তোমাদের সাথে আমি সবটা ক্লিয়ার করে দেব। কারণ যেহেতু অনেকটাই দিন হয়ে গেছে, মা প্রায় 45 দিন হয়ে গেছে আমার কাছে নেই। নভেম্বরের 20 তারিখে মার এই অবস্থাটা হয়েছে, এই ঘটনাটা মা। আর আজ হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ। দেখো বন্ধুরা কতটা দিন হয়ে গেছে। ভেবেছিলাম নতুন বছর থেকে সবকিছু ঠিক করব, কিন্তু দেখো নতুন বছরের 2-1 দিন আগেই আরো একটা ঘটনা ঘটে গেছে, যেটা বাবার সাথে। সেটা তোমাদের আর এই ভিডিওতে বলছি না, সেটা অন্য ভিডিওতে বলবো যে কি হয়েছে। মানে বিপদ আমাদের আর পিছু ছাড়ছে না, নতুন বছর পড়তেও আমাদের বিপদ। কিন্তু মা জীবনে কি জিনিস বন্ধুরা, সেটা যার মা নেই সেই বুঝতে পারে। আমার এখন মা নেই, আমি বুঝতে পারছি মা না থাকলে কতটা কষ্ট। আগে দেখো কতটা সুন্দর, কি সুন্দর ছিল মা জানো বন্ধুরা, অনেকটাই সুন্দর ছিল। কিন্তু যখন থেকে শরীরটা খারাপ হয়ে যায় মার চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছিল। লাস্টের দিকে তো প্রচন্ড পরিমাণে ফুলে গেছিল, এমনকি শ্মশানে নিয়ে যেতেও মানে মার অনেকটাই কষ্ট হয়েছে জানো তো। কারণ অনেকটাই ওয়েট হয়ে গেছিল, সবাই বলছিল প্রায় 150 কেজির মতো ওয়েট হয়ে গেছিল জানো বন্ধুরা। মানে মার জীবনে অনেকটাই কষ্ট করেছে লাস্ট। অনেকদিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে শেয়ার করলাম। তো এর থেকে বেশি আর আমি কিছু বলতে পারছি না বন্ধুরা। তোমরা আমার একটু পাশে থেকো, আমি আবার নতুন করে সবকিছু ভুলে চেষ্টা করব আগের মতো করে ভিডিও দেওয়ার। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আমার মায়ের জন্য প্রার্থনা করো যেন ভালো থাকে, যেখানেই থাকে মা ভালো থাকে। আমার জীবনে এত তাড়াতাড়ি বন্ধুরা এরকম একটা সময় চলে আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো মার শ্রাদ্ধের অনুষ্ঠানের ভিডিওটা করা আছে, আমি তোমাদের 1-2 দিনের মধ্যে আমি সেটা শেয়ার করে দেব। তো সবটুকু তো আর তোলা সম্ভব হয়ে ওঠেনি, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই এসেছিল, তো সবাইকে দেখাতেও পারিনি, কারণ আমার ওই সময় ওই মানসিকতাটাই ছিল না বন্ধুরা যে আমি সেই সময় সেই ভিডিওগুলো করে তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু পেরেছি আমি তুলে রেখেছি, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। খুব শিগগিরই শেয়ার করে দেবো 1-2 দিনের মধ্যে। বললাম না আমি আরো আগে তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু কি হয়েছে আমি এডিট করতে পারছি না। আমি যখনই ভিডিওগুলো দেখছি আমার একদম ভালো লাগছে না, তো আমি এডিট করতেই পারছি না। তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেই অনুষ্ঠানের ভিডিওটা শেয়ার করব। তারপর আস্তে আস্তে তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করব। তো আমার একটু টাইম লাগবে, তো আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো খুব তাড়াতাড়ি আমি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব।